নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প বিশ্বাসঘাতক। দীর্ঘ 4 মাসের ঘন কুয়াশা ঢাকা শীতের পর এপ্রিলের শুরুর দিকে সূর্যের উজ্জ্বল মুখ দক্ষিণ ইংল্যান্ডবাসীরা দেখতে শুরু করেছেন মাত্র। ইংল্যান্ডের দক্ষিণ সমুদ্র উপকূলবর্তী একটি ছোট্ট গ্রাম পেন ক্যাসল, যার দুই ধারে খাঁড়া পাহাড় উঠে গিয়েছে সমুদ্রের গা ঘেঁষে। নীল সমুদ্রের প্রতিটা ঢেউ আছড়ে পড়ে সেই পাহাড়ের পদতলে। কালো গভীর খাদ নেমে গিয়েছে সমুদ্রে সেই পাহাড়ের শেষে। এই পাহাড়ের মাঝেই পেন ক্যাসেলের একটি ছোট্ট বন্দর। ছোট ছোট কটেজের মতো দেখতে বেশ সুন্দর বাড়ি নিয়ে এই পেন ক্যাসেল গ্রাম। প্রতিটি বাড়ি ঘিরে রয়েছে বাগানে ফোটা অজস্র রং বেরঙের নাম না জানা ফুল, হরেক রকম পাতাবাহার গাছ। সেই বাগানগুলোতে বড় বড় গাছের কেটে রাখা কাণ্ডগুলোকেই কেন্দ্র করে প্রতি বিকেলেই জমতো আড্ডার আসর। পেন ক্যাসেলের ঠিক মাঝ বরাবর বয়ে গিয়েছে একটা ছোট্ট নদী। নদীর দুই পাড়ে দুটি মুখোমুখি কটেজে থাকে দুই যুবক, অ্যাবেল বেহেনা এবং এরিক স্যানসন। ছোটবেলা থেকেই অভিন্ন হৃদয় বন্ধু দুজন। অ্যাবেল এবং এরিক দুজনেই ছোট থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে। পিঠে পিঠ ঠেকিয়ে সমস্ত বাধা বিপত্তির মোকাবিলা করেছে। জীবনের প্রতি স্তরে একে অন্যকে সাহায্য করেছে। দুই বন্ধুরই জীবন গাথা যেন এক কালিতেই লিখেছিলেন পরমেশ্বর। হয়তো সেই কারণেই দুই বন্ধু একই সাথে একই নারীর প্রেমে পড়ে, সেরা ট্রিফাসিস। সেই সময়ে পেন ক্যাসেলের সব থেকে সুন্দরী মেয়ে ষোড়শী সেরা ট্রিফাসিস। বলাই বাহুল্য তার পানি প্রার্থীর অভাব ছিল না কখনো। কিন্তু অ্যাবেল এবং এরিকের জন্য অন্য কেউ বিশেষ সুবিধা করতে পারেনি কখনো। বন্ধুত্বের হাতছানিতে প্রথম তিনজনই একে অপরের কাছাকাছি চলে আসে। পেন ক্যাসেলের সেরা দুই সুন্দর যুবককে নিজের সঙ্গী পেয়ে খুশি ছিল সেরা। তার প্রেমিক দুই যুবককে দেখে অন্য মেয়েদের ঈর্ষান্বিত দৃষ্টি উপভোগ করত সে। এইভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল এবং তারপরেই একটা গোল বাঁধল। দুই যুবকই সেরা তাদের মধ্যে কাকে পছন্দ করে তা জানতে উৎসুক হয়ে উঠল। দুই যুবককেই পছন্দ করলেও কাকে বেছে নিলে তার লাভ বেশি সে বিষয়ে কিছুতেই সেরা ট্রিফাসিস সিদ্ধান্ত নিতে পারল না। সে দুজনকেই কথা দিল যে তার জন্মদিনের দিন অর্থাৎ 11 এপ্রিল সে নিজের সিদ্ধান্ত জানাবে। তবে এই কথা সেরা দুই যুবককে আলাদা আলাদাভাবে জানিয়েছিল। কেউই জানত না যে অপরজনকেও সেরা একই কথা বলেছে। আজ অবধি সমস্ত কথা একে অপরের সাথে ভাগ করে নিলেও অ্যাবেল এবং এরিক কিন্তু এই কথা একে অপরকে জানালো না। বন্ধুত্ব বরাবরই হেরে এসেছে প্রেমের কাছে। সেরার মা ছিলেন অত্যন্ত ধূর্ত মহিলা। তিনি গোটা বিষয়টা নিয়ে তার মেয়েকে প্রথম থেকেই কুবুদ্ধি দিয়ে এসেছিলেন। তার ধ্যান জ্ঞান ছিল একটাই, মেয়ে যেন দুইজন প্রেমিকের থেকেই যতটা সম্ভব ধন সম্পদ আদায় করে নিতে পারে। এতদিন এই ত্রিকোণ প্রেমের খেলায় তিনি দূরে দর্শক হিসেবে ছিলেন, কিন্তু এবার নিজের মেয়েকে সাহায্য করতে নিজেই এগিয়ে এলেন।
11ই এপ্রিলের বিকেলে সেরার মা মেয়েকে কাছে ডেকে নিয়ে বললেন, তুই এক কাজ কর, তুই ওই পাহাড়ের উপরে গিয়ে ফিরে আয়। আমি ততক্ষণে ছেলে দুটোর সাথে একটু কথা বলে নিই। সেরা কিছু বলতে যাচ্ছিল, তার মা তাকে থামিয়ে বলল, তর্ক করিস না, দুটো ছেলেই তোর জন্য পাগল। এমন ব্যবস্থা কিছু করতে হবে যাতে দুজনের থেকেই কিছু লাভ পাওয়া যায়। তুই যা এখান থেকে, আমি কথা বলবো ওদের সাথে। মেয়েকে পাহাড়ের ওপরে পাঠিয়ে তার মা দুই যুবককে রাস্তার ধারে এক বৈঠকখানায় নিয়ে এসে বললেন, তোমরা দুজনেই আমার মেয়েকে ভালোবাসো? দুজনের কেউই কোনো উত্তর দিল না। মহিলা ধূর্ত চোখে তাদের একবার দেখে বললেন, কিন্তু তোমাদের কারুরই তো পয়সা কড়ি বিশেষ নেই। তোমাদের টাকায় আমার মেয়েকে সুখে রাখতে পারবে? পারবে না। কিন্তু তোমাদের দুজনের টাকা পয়সা মেলালে একটা পাকা বাড়ি টাড়ি করতে পারো, তাতে আমার মেয়েও সুখে থাকতে পারে। আমার মেয়ের পক্ষেও একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি বলি কি, তোমরা না হয় টস করো, যে ভাগ্যবান হবে সে রাজ্য এবং রাজকন্যা দুই পাক। মানে তোমাদের একত্রিত টাকা পয়সার সঙ্গে সেরা দুই। আশা করি নিজের ভালোবাসার পাত্রীকে সুখে রাখতে নিজেদের পুঁজি বন্ধুর হাতে তুলে দিতে তোমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু এভাবে একটা মেয়ের জীবন নিয়ে টস করা কি ঠিক? সেটারও তো একটা সম্মানের ব্যাপার আছে। এরিক জানতো যে সেরা অ্যাবেলের প্রতি তার চেয়ে সামান্য হলেও বেশি দুর্বল। তাই এ সুযোগ হারাতে না চেয়ে সে বন্ধুর কথায় বাধা দিয়ে বলল, কেন হে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? ভয় আর আমি? একদম না। বেশ, তবে তাই হোক। বেশ, তাই হোক। তার কূট বুদ্ধি কাজে লেগেছে দেখে মনে মনে হাসলেন মিসেস ট্রেফাসিস। বললেন, বেশ, তবে তাই হোক। তোমরা নিজেদের সব টাকা এক জায়গায় জড়ো করে একটা বাড়ি কেনো। আর তোমরা টস করবে না আমার মেয়েকেই বেছে নিতে দেবে, সেটা তোমাদের ওপর ছেড়ে দিলাম। ওই যে ও ফিরে আসছে, বাকিটা ওকে বুঝে নিতে দাও বাপু। আমি গেলাম। আমার তোমাদের দুজনকেই কিছু বলার আছে, কিন্তু এখানে নয়। আমার সঙ্গে পাহাড় চূড়ায় চলো, যেখানে নিরিবিলিতে শুধু আমরা তিনজন কথা বলতে পারবো। সেরা সরু পাথুরে আঁকাবাঁকা পথের চড়াই ধরে উঠে চলল। দুই বন্ধু তার পিছু পিছু। এই গোটা পথটা বন্ধু দুজনের মনে একে অন্যের প্রতি ঈর্ষা ছাড়া আর কোনো আবেগ কাজ করছিল না। পাহাড়ের চূড়ায় একটা পতাকা পোঁতা থাকে সব সময়। সেরা ইচ্ছে করে সেটার পাশে গিয়ে এমন ভাবে দাঁড়ালো যেন তার পাশে অন্য কেউ দাঁড়াতে না পারে। কিছুক্ষণ চুপ থেকে সেরা হেসে বলল, আমি কথা দিয়েছিলাম তোমাদের যে আজকে আমি একটা সিদ্ধান্ত নেব। আমি অনেক ভেবেছি, কিন্তু এখনো প্রথম দিনের মতোই আমি কিছুই ঠিক করে উঠতে পারিনি। তবে টস করা হোক। যে কোনো দৃঢ় চরিত্র স্বাবলম্বী মেয়ে এই প্রস্তাবে অপমানিত বোধ করত, কিন্তু সেরা কোনো আপত্তি জানালো না। মিসেস ট্রেফাসিস আগে থেকেই তাকে এসবের জন্য তৈরি করে রেখেছিল। সে চুপচাপ দাঁড়িয়ে পরনের জামার খুঁট ধরে নাড়াচাড়া করতে লাগল। মনে মনে ভাবল, ভালোই হয়েছে, তাকে আর নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না।
দুই বন্ধুর মধ্যে অ্যাবেল বেহানা একটু বেশি ভদ্র। সে সেরার আত্মসম্মান বোধের কথা ভেবে তাকে জিজ্ঞেস করল, সেরা, এটাই তুমি চাও তো? তোমাদের যেটা ভালো লাগে করো, আমার কিছু আসে যায় না। সেরা, আমি শেষবারের মতো বলছি, যদি তোমার কোনো মতামত থাকে তবে তা এখনই জানাও, পরে আফসোস করো না। যদি এরিককে তোমার আমার থেকে বেশি পছন্দ হয় তবে তাও বলতে পারো। আমি একজন পুরুষ হিসেবে নিজের পরাজয় স্বীকার করে নেব। উল্টোটা হলেও জানাও, ভুল করে আমাদের তিনজনেরই জীবন নষ্ট করো না। এই, ওকে জোর করছিস কেন? ও বলে দিল তো টসে ওর আপত্তি নেই, বলে দিল তো। তারপরে জোর করছিস কেন? তোর আর আমার জন্য এটাই ভালো। এবার টসে যা হবে ও সেটা মানতে বাধ্য। তোমরা যখন নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে অপারগ, তবে আমি এখন বাড়ি গেলাম। দাঁড়াও এরিক, আমাদের মধ্যে বিষয়টা পরিষ্কার করে নিই আরো একবার। এই টসে যে জিতবে সে আমাদের দুইজনের মিলিত টাকা নিয়ে ব্রিস্টল যাবে, সেখানে গিয়ে জাহাজ ব্যবসায় খাটাবে এবং ফিরে এসে সেরাকে বিয়ে করবে। ব্যবসাতে যা আয় হবে পুরোটা সে এবং সেরা পাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। পরের জন্মদিনে আমি তাকে বিয়ে করব। বেশ, তবে তাই হোক। আজকে যে জিতবে সে 1 বছর সময় পাবে উপার্জন করার। চলো, টস করো। অ্যাবেল বলতেই এরিক পকেট থেকে একটা পেনি বার করে ছুঁড়ে দিল হাওয়ায়। এই যে পেনি। হেডস। তিনজনেই কাছে এসে দাঁড়ালো ফলাফল দেখতে। এরিক হাত সরিয়ে নিল এবং দেখা গেল হেড পড়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাবেল সেরাকে জড়িয়ে ধরল। সেরাও মনে মনে খুশি হলো, কারণ সে কিছুটা হলেও অ্যাবেলের প্রতি বেশি দুর্বল ছিল। এরিক রাগে সাপ সাপান্ত করে হাতের কয়েনটা সর্বশক্তি দিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলল। রাগে লাল হয়ে যাওয়া এরিকের মুখ দেখে তার কাছে এসে অ্যাবেল বলল, এ শুধুই ভাগ্য বন্ধু, তুই আমার প্রতি কোনো রাগ রাখিস না কেমন? আমি সেরাকে সুখী করার সর্বোচ্চ চেষ্টা করব, তুই আমাদের ভাইয়ের মতো থাকবি। অ্যাবেলের কথার কোনো উত্তর না দিয়ে রাগে গজগজ করতে করতে পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করে এরিক। কিছুক্ষণ বাদেই হাত ধরাধরি করে নেমে আসে অ্যাবেল ও সেরা। নিচে এসে তারা দেখল এরিক দাঁড়িয়ে আছে। তাদের দিকে আরো একবার ঈর্ষান্বিত দৃষ্টি হেনে সে অ্যাবেলকে বলল, 1 বছর মনে থাকে যেন। 1 বছর সময় আছে তোর কাছে। এই 1 বছরের মধ্যে তুই ফিরে না এলে কিন্তু এই দিন, এই 11ই এপ্রিল আমি সেরাকে বিয়ে করে নেব। এই, এর মানে কি? তুই কি পাগল হয়েছিস এরিক? না, তা কেন হব? 5 মিনিট আগেও সেরার কাছে তুই আর আমি একই ছিলাম তো। আর এখন তুই আমারও টাকা নিয়ে উপার্জন করতে যাওয়ার সুযোগ পাচ্ছিস, আর আমি এখানে পড়ে থাকবো। অ্যাবেল বেহেনা, তুই এই 1 বছর সময় পাবি, তার একটুও বেশি নয়। এই 1 বছরের মধ্যে তুই না ফিরলে সেরা আমার। বেশ, তাই হোক। সেরা, কথা দাও তুমি আমার উপর ভরসা রাখবে। এই 1 বছর আমার না ফেরা পর্যন্ত
তুমি কাউকে বিয়ে করবে না? 1 বছর, পরের বছর ঠিক 11ই এপ্রিল অবধি 1 বছর। এরিক, আমরা তো সেই ছোট থেকেই বন্ধু। এতদিন একে অপরের সাহায্য নিয়েই সাফল্য পেয়েছি। আজও তাই হোক। তোর সাহায্য ছাড়া আমি যে পারবো না। এই ওসব বাজে কথা রাখ। আজ তোর ভাগ্য সহায় হয়েছে, আমি কোনো সাহায্য করব না। ভাই, আজ ঈশ্বর আমার সহায় হয়েছেন। বেশ তো, তবে তোর ঈশ্বরকেই বল তোকে সাহায্য করতে। ঈশ্বর তোর সহায় হোক, আর শয়তান তবে আমার সহায় হোক। তোর জন্য থাক ঈশ্বর, আর আমার জন্য শয়তান। এই বলে এরিক রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। পরদিন ভোরে অ্যাবেলের বাড়ির দরজাতে কেউ বেশ জোরেই কড়া নাড়ল। অ্যাবেল দরজা খুলতেই দেখল এরিক চলে যাচ্ছে, আর তার দরজায় 1 বস্তা সোনা রূপো নগদ টাকা রাখা। বস্তার উপরে একটা চিঠিতে সংক্ষিপ্ত বক্তব্য। মনে থাকে যেন, 1 বছর, 11ই এপ্রিল। ঈশ্বর তোর জন্য থাক, শয়তান থাকুক আমার সাথে। ইতি এরিক। পরের দিনই পেন ক্যাসেলকে বিদায় জানিয়ে নিজের ও এরিকের টাকা পয়সা সোনাদানা নিয়ে অ্যাবেল ব্রিস্টলের জন্য রওনা দিল। সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে স্টার অফ সি জাহাজে তা ভর্তি করে সে রওনা হলো সমুদ্র পথে পাহাঙের উদ্দেশ্যে। এক বুড়ো নাবিকের বুদ্ধিতে সে সস্তা খেলনার ব্যবসা শুরু করে। নাবিক তাকে আশ্বাস দিয়েছিল যে এই ব্যবসায় প্রতিটি পয়সা টাকা হয়ে পকেটে ফিরবে তার কাছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই 6 মাস সময় অতিবাহিত হয়েছে। এদিকে পেন ক্যাসেলে সেরার মন অস্থির। পুরুষ সঙ্গ ছাড়া তার যে দিন চলে না। তাছাড়া হাতের কাছে প্রেম করার জন্য এরিক তো আছেই। এরিকও এটা সেটা দিয়ে তার দিকে সেরার মন ঘোরাতে সদা আগ্রহী। সেরাও আপত্তি করে না তেমন। এই লম্বা সময়ের মাঝে শুধু একটা চিঠি এসেছে অ্যাবেলের পাঠানো। তাতে সে জানিয়েছে যে তার ব্যবসা লাভের মুখ দেখেছে। ইতিমধ্যে ব্রিস্টলের ব্যাংকে সেরার নামে 200 পাউন্ড জমাতে পেরেছে। 50 পাউন্ডের মাল নিয়ে সে স্টার অফ সি জাহাজে করে চীনে যাচ্ছে। চিঠিতে সেও লিখেছিল যে তার ইচ্ছে তার ব্যবসার লাভের অংশ থেকে এরিকের থেকে নেয়া টাকার অংশ সে ফিরিয়ে দেবে। একথা জানতে পেরে এরিক বলে, দয়ার দান চাই না। এরপর আরো 6 মাস কাটতে চলল, কিন্তু আর কোনো চিঠি এলো না অ্যাবেলের থেকে। প্রথমবার অ্যাবেলের চিঠি আসায় এরিকের মনের শেষ আশাটাও নিভে গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তা আবার জ্বলে উঠতে শুরু করেছে। সে রোজই নিয়ম করে সেরার মনে সন্দেহের বীজ পুঁতে যেত। অ্যাবেল না ফিরলে কি হবে? 11ই এপ্রিল কি সে এরিককে বিয়ে করবে? অ্যাবেল যে তাদের সব টাকা নিয়ে চম্পট দেয়নি তার নিশ্চয়তা কোথায়? অ্যাবেল ব্রিস্টলে অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে সংসার পেতেছে কিনা তাই বা কে জানে। এভাবেই রোজ একটু একটু করে সেরার মন অ্যাবেলের থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় সফল হল এরিক। সেরা দুর্বল চিত্ত হওয়ায় কাজটা খুব একটা কঠিন হল না।
রোজই সে এরিককে চোখের সামনে দেখে, আর অ্যাবেল প্রায় 1 বছর বেপাত্তা। সেই কারণে সেরার মনেও অ্যাবেলকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। একসময় সত্যিই সেরা এরিকের প্রতি দুর্বল হয়ে পড়ল। সে মনে মনে ধরেই নিল যে এরিকই তার হবু স্বামী। শুধু সেরার মা তাকে বাধা দিয়ে বারংবার মনে করিয়ে দিত ব্রিস্টল ব্যাংকে তার নামে রাখা অ্যাবেলের জমানো টাকার কথা। ক্রমেই বছর ঘুরতে চলল। সেরা বিশ্বাস করেই নিয়েছিল যে হয় অ্যাবেল সমুদ্রে জাহাজডুবি হয়ে মরে গিয়েছে, অথবা সে অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার পেতেছে। সে আর ফিরবে না। 22শে মার্চের এক রবিবার এরিক সেরাকে ডেকে নিয়ে গেল সেই পতাকা পোঁতা পাহাড় চূড়ায়। তাকে বলল, সেরা, আমি অ্যাবেলকে বলেছিলাম সে যদি সময় মতো না ফিরে আসে আমি কিন্তু তোমায় বিয়ে করে নেব। কিন্তু 11 তারিখ তো এখনো আসেনি। সে তো হাতে গোনা কিছুদিনের অপেক্ষা। সেরা, তুমি এখনো অ্যাবেলের পক্ষ নিচ্ছ? বেশ, জেনে রাখো 11 তারিখ শনিবার ও না এলে 12 তারিখ রবিবারে আমরা চার্চে বিয়ে করব। আমি সেই মতো আগামী রবিবার চার্চে অনুরোধপত্র দিয়ে রাখছি। নিয়ম অনুযায়ী ওকে আগামী শনিবারের মধ্যে চার্চকে অনুরোধপত্র দিতে হবে। যদি ও 11 তারিখ বিয়ে করতে চায়, অ্যাবেল আগামী সপ্তাহের মধ্যে ফিরে এলে না হয় আমি নিজেই আমার অনুরোধপত্র তুলে নেব চার্চে গিয়ে। কেমন? এই বলে এরিক পাহাড়ি পথ ধরে নেমে যেতে লাগল। সেরা মুগ্ধ হয়ে তাকে দেখতে দেখতে এরিকের সুঠাম পুরুষালী চেহারার কথা ভাবতে লাগল। আগামী 1 সপ্তাহ কেটে গেলেও কোনো খবর এলো না অ্যাবেলের। গ্রামের সবাই জানতো তাদের 3 জনের ব্যাপারটা। তাই রবিবার যখন এরিক 12 তারিখে তার বিয়ের অনুরোধপত্র দিতে চার্চে গেল, প্রথমে যাজক সামান্য আপত্তি করলেও এরিক জোর করায় তিনি বিজ্ঞপ্তি দিলেন। তারপর রবিবার সমবেত গ্রামবাসীদের সামনে এরিক স্যানসন এবং সেরা ট্রিফাসিসের আসন্ন বিবাহের কথা ঘোষণা করে দিলেন। চার্চে সেরাও ছিল সেই মুহূর্তে। এই ঘোষণায় সে লজ্জায় কিছুটা রাঙা হলো বটে, কিন্তু মনে মনে বিজয় দর্পে গর্বিত হল। তার বয়সী অন্য মেয়েদের আগেই তার বিয়ে হচ্ছে, এটা তার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। অ্যাবেলের কথা এক প্রকার ভুলেই সে বিয়ের পোশাকের আয়োজন নিয়ে মেতে উঠল। এদিকে বিয়ের দিন যত ঘনিয়ে এলো ততই আত্মবিশ্বাস বাড়তে থাকলো এরিকের। এতদিন ধরে মাটি কামড়ে পড়ে থাকার ফল সে হাতে নাতে পেতে চলেছে। বৃহস্পতিবার সেরার সাথে দেখা করতে গিয়ে সে দেখল সেরা বিয়ের পোশাক পরে পরখ করছে। পড়ন্ত বিকেলের সোনালি আভায় রূপসী সেরাকে দেখে মুগ্ধ হয়ে গেল এরিক। সে বলল, সেরা, সেরা, কি সুন্দর লাগছে তোমায়। বিয়ের দিন এই সাজে তোমাকে পেতে আমার তর সইছে না সেরা। কিন্তু সেরা ইচ্ছে করে হঠাৎ এমন কথা বলল যা যে কোনো পুরুষ মানুষের খারাপ লাগতে বাধ্য। এত উতলা হয়েও না। কে বলতে পারে, হয়তো এই সাজ অ্যাবেলের জন্য হলো। কথাটা শুনে আগুনে ঘি পড়ার মতোই জ্বলে উঠল এরিক। চিৎকার করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তার রুদ্র মূর্তি দেখে সেরা ঘাবড়ে গেল,
কিছুক্ষণ বোকার মতো কাঁদল বিছানায় বসে। তারপর বিয়ের পোশাক ছেড়ে মন ভালো করতে পতাকা পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। আজকে পাহাড়ের উপরে পৌঁছে সেরা দেখে সেখানে কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে আছে। তারা বলা বলি করছে যে আজকে প্রচন্ড ঝড় আসার সম্ভাবনা আছে, তাই রাতে সমুদ্রে মাছ না ধরতে যাওয়াই ভালো। আকাশ পরিষ্কার এবং দিনের বেলায় সূর্যের ঝলমলে আলো থাকলেও দূর সমুদ্রের দিগন্ত রেখায় মেঘের কালো ছায়া জমছে ধীরে ধীরে। সমুদ্র শান্ত হলেও নিচে পাহাড়ের গায়ে আছড়ে পড়া ঢেউয়ে যেন অত্যাধিক ফেনা জমছে। হাওয়া থেমে থেমে মাঝে মাঝেই ঠান্ডা ভাব বয়ে আনছে। খুবই ভয়ঙ্কর ঝড় আসছে, এরকম আমি আগেও দেখেছি। একজন অভিজ্ঞ বৃদ্ধ জেলে কথাগুলো বলছিল এক কোস্ট গার্ডকে। সেরা এমনিতেই ভীতু প্রকৃতির, তাই আর কিছু শোনার অপেক্ষা না করে বাড়ি ফিরে এলো সে। বাড়ি ফিরে নিজের বিয়ের পোশাক নিয়ে বসলো আবার। মনে মনে ভাবল, এরিককে রাগিয়ে দেওয়াটা সত্যিই বোকামি হয়েছে, তাকে আবার খুশি করতে হবে। আপাতত বিয়ের আগে সেই ক্ষমা চেয়ে নেবে, তারপর তো বিয়ের পরের গোটা জীবন আছেই এর শোধ নেওয়ার। বুড়ো জেলে যে ভুল কথা বলেনি তার প্রমাণ সেই রাতেই পাওয়া গেল। সন্ধ্যা হতে না হতেই প্রবল ঝড় আছড়ে পড়ল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে। ঝড়ের মধ্যেই পেন ক্যাসেলের পাড়ে বড় বড় পাথরের আড়ালে ভিড় জমালো গ্রামের নাবিক ও জেলেরা। কারণ নিকষ অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে উথাল পাথাল ঢেউয়ে ভেসে আসছে একটা 2 মাস্তুল বিশিষ্ট ছোট জাহাজ। সকলে অধীর হয়ে তাকিয়েছিল জাহাজটার দিকে। আরো একবার বিদ্যুৎ চমকাতেই তারা জাহাজটাকে চিনতে পারল। ব্রিস্টল থেকে পেনজ্যান্স পথগামী লাভলি অ্যালিস জাহাজ। পেন ক্যাসেলের ছোট বন্দরে ওটা নোঙর করে বলেই স্থানীয় সকলের ওই জাহাজ চেনা। গ্রামের একজন নাবিক বলল, ঈশ্বর ছাড়া আর কেউ ওই জাহাজের কাউকে রক্ষা করতে পারবে না। খুবই বাজেভাবে ঝড়ের ঠিক মাঝে ভেসেছে জাহাজটা। কোস্ট গার্ডরা ওই জাহাজের সাহায্যের জন্য নৌকা নিয়ে এগিয়ে যেতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। শেষে পতাকা পাহাড়ে চূড়োয় নীল সিগন্যাল ফ্লেয়ার জেলে দিল যাতে পথ খুঁজে পেতে সুবিধা হয়। কিন্তু এরপরে ঘুঁষতে থাকা সমুদ্রের একটা উঁচু ঢেউ দেশলাইয়ের বাক্সের মতো জাহাজটাকে তুলে নিয়ে আছড়ে ফেললো একটা বড় পাথরের উপর। জাহাজের যাত্রীদের শেষ ব্যাকুল আর্তনাদ ঝড়ের হাওয়ার সাথে ভেসে এলো গ্রামের লোকেদের কানে। বহুক্ষণ তারা উদ্গ্রীব দৃষ্টিতে অপেক্ষা করল যদি একটাও জীবিত মানুষকে দেখা যায় জলের বুকে ভেসে থাকতে। দড়ি নিয়ে তৈরি হলো পেন ক্যাসেলের লোকজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু না, কাউকে দেখা গেল না। গ্রামের যে কয়জন লোক সাহায্যের কাজে সবার আগে দাঁড়িয়েছিল, এরিক স্যানসন তাদের মধ্যে একজন। বরাবরই দরকারে তাকে পাওয়া যায় এবং তার সাহসের অভাব নেই। সে কাঁধে দড়ি তুলে নিয়ে চিৎকার করে অন্যদের বলল, আমি পাহাড়ের ওদিকে পাথুরে গুহার দিকটায় যাচ্ছি। সমুদ্রের গতি ওই দিকেই আছে, তাই হতে পারে কেউ ভেসে আসছে। তুমি কি খেপেছো? একবার পাথরে পা হড়কালে তুমিও মরবে। আমার কিছু হবে না। তোমাদের মনে আছে একবার অ্যাবেল আমাকে এরকম ঝড়ের মধ্যেই উদ্ধার করেছিল ওখান থেকেই? হতে পারে কোনো হতভাগ্য আজকে সেখানে ভেসে আসবে। আমি যাচ্ছি।
কথা শেষ করেই অন্ধকারে মিলিয়ে গেল এরিক। ওই দিকটা পুরো অন্ধকার, পতাকা পাহাড়ের উপর লাগানো আলো এদিকটায় আসছে না। একটা পাহাড় আড়াল করছে আলোটা, কিন্তু এই অঞ্চল, এই পাহাড়ের প্রতিটি পাথর এরিকের হাতের তালুর মতোই চেনা। তাই অন্ধকারেও সে হাঁটছিল পাহাড়ি পথ ধরে। তবে বৃষ্টিতে আর ঝড়ে তাকে অত্যন্ত সন্তর্পণে পা ফেলে এগোতে হচ্ছিল। পাহাড়ের মাথায় পৌঁছে একটা বড় পাথরের পেছনে ঝড় থেকে নিজেকে আড়াল করে দাঁড়ালো এরিক। কান পেতে রইল কারো চিৎকার শোনার আশায়। এই পাহাড়ের শেষেই খাদ এবং তার নিচে গভীর অতল সমুদ্র। হঠাৎই কারো ভাঙা ভাঙা চিৎকার কানে এলো এরিকে। আরো কান পেতে শুনতেই নিশ্চিত হল, হ্যাঁ, কেউ একজন নিচে ভেসে এসেছে, সাহায্য চাইছে চিৎকার করে। পাহাড়ের আরো ধারে এগিয়ে দাঁড়ালো এরিক। পরবর্তী বিদ্যুৎ চমকালে মুহূর্তের আলোয় দেখতে পেল নিচে কেউ একজন ভেসে রয়েছে। তাকে লক্ষ্য করে মোটা দড়িটা ছুঁড়ে দিল নিচের দিকে। চিৎকার করে বলল, এটা নিজের কোমরে বেঁধে নাও, আমি তোমার টেনে উপরে তুলছি। হাতে ধরা দড়িতে টান পড়লে এরিক বুঝতে পারল লোকটা দড়িটা ধরতে পেরেছে। কিছুক্ষণ সময় দিয়ে এরিক নিজের পা পাথরের খাঁজে আটকে দড়ি টেনে তুলতে শুরু করল। বেশ কিছুক্ষণ টানার পর এরিক বুঝতে পারল লোকটা অনেকটা উঠে এসেছে, আর একটু বাকি। দম নেওয়ার জন্য একটু থেমে দ্বিগুণ উদ্যোগে আবার দড়ি টানা শুরু করলো এরিক। লোকটা প্রায় উঠে এসেছে। নিচের লোকটার অস্পষ্ট অবয়ব দেখতে পাচ্ছে এরিক। ঠিক তখনই আরো একবার বিদ্যুৎ চমকালে পাহাড়ের উপরে আর খাদের ধার থেকে ঝুলতে থাকা দুটো মানুষ মুখোমুখি একে অপরকে দেখতে পেল। এক মুহূর্তের জন্য মুখোমুখি হল এরিক স্যানসন ও অ্যাবেল বেহেনা। সেই মুহূর্তের সাক্ষী ছিলেন শুধু ঈশ্বর। সেই এক মুহূর্তে এরিকের হৃদয়ে সমস্তটা উথাল পাথাল হয়ে গেল। তার এতদিন ধরে লালন করে আসা ভালোবাসার মানুষটিকে বিয়ে করার স্বপ্ন সেই এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে মাটিতে মিশে যেতে দেখতে পেল। এরিকের হৃদয়ে মুহূর্তে জেগে উঠল ঈর্ষা, রাগ, হতাশা, ঘৃণা ও প্রবল আক্রোশের এক কাল নাগ। অ্যাবেলের চোখে বন্ধুকে দেখে প্রথমেই ফুটে উঠল আনন্দ, কিন্তু এরিকের চোখের ভাষা ওই এক মুহূর্তেই পড়তে দেরি হলো না তার। এরিক তার মুঠো খুলে দিয়েছে ততক্ষণে। টের পেল তার হাত থেকে দড়ি ফসকে যাচ্ছে দ্রুত। বিস্ময় ও বিশ্বাসঘাতকের প্রতি তীব্র ঘৃণার দৃষ্টি ফুটে উঠল এক মুহূর্তের জন্য অ্যাবেলের দুই চোখে। অ্যাবেলের সেই দৃষ্টি এরিকের অন্তরাত্মা নাড়িয়ে দিল। সাথে সাথেই নিজের ভুল বুঝতে পেরে দড়িটা আবার ধরে ফেলতে ঝাঁপালো এরিক, কিন্তু ওই এক মুহূর্তেই অনেকটা দেরি করে ফেলেছে। অ্যাবেল বেহেনা সহ তার দড়িটা এতক্ষণে তলিয়ে গেছে অতল সমুদ্রের অন্ধকারে। হাহাকার করে উঠল এরিক, নিজেকে ধিক্কার দিতে লাগলো। বাল্য বন্ধুর মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে ভারাক্রান্ত এরিক সোজা নেমে এলো পাহাড় থেকে। গ্রামের লোকেরা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার চিৎকার শুনলাম মনে হলো। আমরা তো চিন্তায় পড়েছিলাম, কেউ কি এসেছিল ভেসে? না,
জোর দিয়ে বলল এরিক। সে জানে আজকের ঘটনা সে কাউকে বলতে পারবে না কোনোদিন। কেউ বুঝবে না তার পরিস্থিতি, কেউ বুঝবে না তাকে। কোনোদিন সে মানুষের ক্ষমা পাবে না যদি সে বলে দেয় যে নিজের হৃদয়ের বন্ধুকে সে নিজ হাতে তার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাই কাউকেই কিছু জানাবে না এরিক। ওই ঘটনার সাক্ষী সে ছাড়া আর কেউ নেই। তাই জোর দিয়ে আরো একবার এরিক বলল, কেউ না, কেউ আসেনি, কেউ আসেনি ভেসে। পাথরে পা পিছলে গিয়েছিল আমার, হাতের দড়ি ফসকে সমুদ্রে পড়ে গিয়েছে। বলেই আর কোনো কথা না বলে নিজের বাড়িতে ঢুকে গেল এরিক। সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারল না। বারবার তার মনে পড়ে যাচ্ছিল বিদ্যুতের আলোয় দেখা অ্যাবেলের মুখটা। পরদিন সকালে ঝড় থেমে গেলে পেন ক্যাসেলের জীবনযাত্রা পুনরায় স্বাভাবিক হয়ে উঠল। তবে সমুদ্র তখনও পুরো শান্ত হয়নি। মাঝে মাঝেই জাহাজের ভাঙা টুকরো ভেসে আসছে সমুদ্রের পাড়ে। সেই সাথে দুটো লাশও ভেসে এলো, একটা জাহাজের ক্যাপ্টেনের, অন্যটা অচেনা এক নাবিকের। পরদিন বিকেলের আগে এরিকের সঙ্গে সিরার আর দেখা হয়নি। বিকেলে সিরার জানলায় মুখ বাড়িয়ে এরিক বলল, তোমার বিয়ের পোশাক তৈরি? রবিবার কিন্তু, মনে আছে তো? যদি না শনিবার অ্যাবেল এসে হাজির হয়। একথা বলেই সেরা ভয়ে ভয়ে তাকালো জানলার দিকে, কিন্তু এরিক ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। পরের সপ্তাহে বিশেষ কিছুই ঘটল না। একবার চার্চের কাছে এরিকের সঙ্গে তার দেখা হয়েছিল। এরিক তার কাছে ঘেঁষতে চাইলেই সে বলে উঠল, না না, রবিবার অবধি অপেক্ষা করো মশাই, মানে শনিবারের পরের দিন অবধি আর কি। আশপাশের দাঁড়িয়ে থাকা মেয়েরা হেসে উঠল তাদের খুনসুটি দেখে। শেষ কথাটা ইচ্ছে করে বলে এরিকের মুখের দিকে তাকালো সেরা। দেখল তার মুখ শুকিয়ে গিয়েছে। দ্রুত মুখ ঘুরিয়ে নিল সে। মনে মনে খুশি হলো সেরা। তার উপর রাগ করে চিৎকার করার এভাবেই বদলা নেবে সে। এরিক সবার সামনে হাসি মুখে থাকলেও তার অবস্থা আসলে কেউই জানে না। রাত্রে তার চোখে ঘুম নামে না। প্রতি রাতে সে একা ঘর থেকে বেরিয়ে চলে যায় সমুদ্রের ধারের পাহাড়ের গুহার দিকে। চিৎকার করে সে। এতেই তার মনের ব্যথা কিছুটা হলেও লাঘব হয়। গোটা শনিবার একবারের জন্য নিজের ঘরের বাইরে পা রাখল না এরিক। আশপাশের লোকজন ভাবল বিয়ের আগে ছেলে লজ্জা পেয়ে লোকজনের সামনে বেরোচ্ছে না। একজন প্রবীণ নাবিক মাঝে শুধু একবার তার বাড়ি এসে তাকে বলল, শোনো এরিক, গতকাল আমি ব্রিস্টলে গিয়েছিলাম তোমার জন্য দড়ি আনতে। সেখানেই আমাদের গ্রামের মাইকেলের সঙ্গে দেখা হলো। আরে ওই মাইকেল যে টাওয়ার লেনে দোকান দিয়েছে। মাইকেল বলল কয়েক সপ্তাহ আগেই তার সঙ্গে অ্যাবেল বেহেন্নার সাক্ষাৎ হয়েছে। স্টার অফ সি চীন থেকে ফিরেছে কয়েকদিন আগেই। মাইকেলকে অ্যাবেল জানিয়েছে যে সেরা বেহেন্না নামে বেশ কিছু টাকা সে জমা দিয়েছে ব্যাংকে। অ্যাবেল এও জানিয়েছে যে ও লাভলি অ্যালিস জাহাজে করে গ্রামে ফিরে আসবে। অতএব বুঝতেই পারছো ভাই, তোমার বন্ধু বোধহয় আর
এরিক মাথা নিচু করে গোঙানির মতো আওয়াজ করল মুখ দিয়ে। নাবিক তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, আমি জানি তোমরা ছোটবেলার বন্ধু, কিন্তু ভবিতব্য খণ্ডায় কে বলো? জাহাজের অন্য সকলের সঙ্গে অ্যাবেলেরও সলিল সমাধি হয়েছে, এটা মেনেই নিতে হয়। তুমি আফসোস করো না, তোমার হাতে তো আর কিছু ছিল না। তুমি তাকে সাহায্য করতেও পারতে না কোনোভাবে। ও ভালো কথা, তোমার হবু বউকে আবার এইসব জানাতে চেও না, জানো? মেয়েরা এসব ব্যাপারে অকারণেই মানসিকভাবে ভেঙে পড়ে। এরিক হাঁটুর মাঝে মাথা রেখে কুঁকড়ে বসে রইল। আরো একবার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে নাবিক ভদ্রলোক বেরিয়ে গেল। যাবার সময় মনে মনেই বিড়বিড় করল, আহারে বেচারা, বন্ধুর মৃত্যুতে ছেলেটা কাতর হয়ে পড়েছে। আর হবে নাই বা কেন? ছোটবেলার বন্ধু, তাই আবার একবার ওর প্রাণ বাঁচিয়েছিল অ্যাবেল। রবিবার জোর আয়োজন চলছিল এরিক ও সেরার বিয়ের অনুষ্ঠানের। একদল লোক ধরাধরি করে ভারী কয়লার উনুনটা নামাচ্ছিল। এমন সময় কয়েকটা বাচ্চা ছেলে দৌড়ে এসে বলল, ওদিকে বন্দরের দিক থেকে একটা অদ্ভুত দেখতে শুশুক বেরিয়ে এসছে গুহা থেকে। ধুর, ওটা শুশুক না, ওদের এত লম্বা লেজ হয় নাকি? ছেলেদের মধ্যে বাক বিতণ্ডা বেঁধে গেল জিনিসটা কি তা নিয়ে। একজন মহিলাও জানালো যে সে জিনিসটাকে দেখেছে, তবে দূর থেকে বলে ঠিক বোঝেনি। একজন নাবিক বলল সেও এক পলকের জন্য জিনিসটাকে ভাসতে দেখেছে। ওটা সম্ভবত একটা মরা শুয়োর, যার পেট থেকে কিছু বেরিয়ে আছে। এরিক তার বিয়ের দিন সকালে উঠল। রাতে তার ঘুম হয় না। অন্ধকার বাড়লেই ভয় ভয় করে। দিনের বেলা সে শুধু একটু স্বাভাবিক হয়। দাড়ি কামাতে তার অসুবিধা হলো, কারণ তার হাত কাঁপছে। কোনো মতে দাড়ি কেটে বিয়ের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মনেই বিড়বিড় করল, আজ আমার বিয়ের দিন। অ্যাবেলের কখনো সেরের উপর দাবি জানাতে পারবে না। ওদিকে সেরা গান শুনতে শুনতে তৈরি হয়ে চেয়ারে বসে অপেক্ষা করতে থাকলো চার্চের ঘন্টা বাজার। ঘন্টা বাজতে সে বাড়ি থেকে বেরিয়ে চার্চে এল। দেখলো ইতিমধ্যে গোটা গ্রাম ভিড় করেছে সেখানে। চার্চের সামনেই পাশাপাশি সেরা ও তার মা বসে আছে। মা মেয়ের হাত চেপে ধরে নিয়ে আসছে, যেন তার মেয়ে তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। চার্চের মঞ্চের দিকে এগিয়ে গেল বরকনে। পাদ্রী সকলের সামনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করল। সেরা হাসছে হাসছে, লোকজন উল্লাস ধ্বনি দিয়ে উঠল। ছোট বাচ্চারা চেঁচামেচি করছে। মায়েরা তাদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। নববিবাহিতা দম্পতি হাত ধরাধরি করে বেরিয়ে এলো চার্চ থেকে। গ্রামের মাঝ বরাবর যে নদীটা আছে তার পাশের পথ ধরে তারা এগিয়ে চলল এরিকের বাড়ির উদ্দেশ্যে। পেছনে ফুল ছড়িয়ে দিতে দিতে চলেছে লোকজন। এরিকের বাড়ির কাছে পৌঁছে হঠাৎই একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ফোনের মুখ থেকে। সকলে দেখল সেরার মুখ রক্ত শূন্য। ভীত আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে আঙুল তুলে ইঙ্গিত করছে এরিকের বাড়ির দরজার উল্টো দিকের নদীর তটের দিকে।
জোয়ারের জলে সমুদ্র থেকে নদীর পাড়ে ভেসে এসেছে অ্যাবেল বেহনার মৃতদেহ। ঠিক এরিকের দরজার সামনে পাথরের খাঁজে আটকে আছে তার জলে ফুলে ভেপে ওঠা লাশ। তার কোমর থেকে বাঁধা লম্বা দড়ির অন্য মাথাটা এঁকে বেঁকে ভেসে চলেছে নদীর জলের স্রোতের তালে তালে। এমন ভাবেই লাশটা পাথরের গায়ে এসে পড়েছে যে তার একটা হাত সামনের দিকে বাড়িয়ে আছে, যেন ডান হাত বাড়িয়ে সে ধরতে চাইছে সামনে দাঁড়িয়ে থাকা সেরার হাত। তার মৃত চোখ চেয়ে আছে এরিকের দিকে, তাতে যেন এখনো এরিক দেখতে পেল বিশ্বাসঘাতকের প্রতি উগড়ে দেওয়া ঘৃণার দৃষ্টি। এরপর কি ঘটেছিল তা সেরার মনে নেই। হাজার চেষ্টা করেও কোনো দিন মনে করতে পারেনি কি হয়েছিল। জ্ঞান হারানোর আগের মুহূর্তে শুধু সে দেখেছিল ভয়ে মৃত মানুষের চেয়েও সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া এরিকের মুখটা। ফিসফিস করে শুধু বলছিল, শয়তান সহায়, শয়তান সহায়, শয়তান আমার, শয়তান, শয়তানের মূল্য। কোথাও তীব্র ভালোবাসা আছে মানে তার বিপরীতে তীব্র ঘৃণা কিংবা ঈর্ষা অবশ্যই আছে, এবং গভীরভাবে দেখলে জানা যায় এই দুটোই আকছাড় একই মুখোশের তলায় মুখ লুকিয়ে রাখে।